এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালে শেখ হাসিনার সকল প্রস্তুতি শেষ। ক্ষমতা হারাতে চলেছেন তারেক রহমান, পালাতে শুরু করেছে নেতাকর্মীরা। শেখ হাসিনা কি ভারত আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? তবে কি বাংলাদেশের রাজনীতি আবারও চলে যাচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? মার্কিন বিশেষ দূত আর ভারতীয় হাই কমিশনারের এই দৌড়ঝাঁপের পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি। রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে বড় চালটাই কি চালতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? 5ই আগস্ট কি তবে বাংলাদেশের রাজনীতির এক নতুন মোড় ঘুরাতে যাচ্ছে? কারণ তোমাদের সময় বেশি নাই, আমার কথা রেকর্ড করে রাখো। তোমরা 6 মাসের বেশি সময় পাবো না, এর আগে তোমাদেরকে বাংলাদেশের মানুষ নেড়ে পিটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আর তোমরা পালানোর কোনো পথ পাবা না, বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, অন্যথায় লাল দালানের ভেতরে ঢুকতে হবে। বুঝো নাই? যে আলামত পাওয়া যাচ্ছে, যে আভাস পাওয়া যাচ্ছে, আমাদের সোর্স যেভাবে নিশ্চিত করছে, তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশে বড় ধরনের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। নতুন করে রাজনৈতিক পটভূমি রচিত হবে। সারা বাংলাদেশ জুড়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির অনেক শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ার গুঞ্জনকে ঘিরে। এই সকল রাজনৈতিক দলের অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও নাকি পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? তবে কি বাংলাদেশের রাজনীতি আবারও চলে যাচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? বাংলাদেশ সময় 5ই আগস্ট সন্ধ্যা 6:30 নয়াদিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এই আলোচনা সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন সজীব ওয়াজেদ জয়, আর সশরীরে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল, ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান সহ আওয়ামী লীগের একাধিক নেতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াতপত্রে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করবেন। এই একটি লাইনই পুরো ঘটনাটিকে অন্য মাত্রা দিয়েছে, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। অর্থাৎ 5 আগস্ট যদি তিনি দেশে ফেরার দিন তারিখ আরও নির্দিষ্ট করেন, তাহলে সেটি হবে তার আগের বক্তব্যের পরবর্তী ধাপ। গল্পটা কেবল শেখ হাসিনার দিল্লি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক এই সভার কয়েকদিন আগেই ঢাকায় ঘটে গেছে বড় ধরনের এক কূটনৈতিক তোলপাড়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটি ঘটেছে অন্য জায়গায়। আওয়ামী লীগ নেতার পাশাপাশি মার্কিন দূত 1.5 ঘন্টা বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। আর সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় হাই কমিশনার জরুরি তলবে ঢাকা ছেড়ে সোজা উড়ে যান নয়াদিল্লিতে। দেশটির একাধিক সাংবাদিক জানিয়েছে দিল্লিতে গিয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। মার্কিন বিশেষ দূত আর ভারতীয় হাই কমিশনারের এই দৌড়ঝাঁপের পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি তবে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কোনো সমঝোতার পথ খুঁজছে? শেখ হাসিনা কি তবে ওয়াশিংটন এবং দিল্লির কাছ থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন, যার কারণে তিনি এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আগস্ট মাসটি যেন আওয়ামী লীগের জন্য অভিশপ্ত মাস। এই মাসে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই মাসে গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার উপর। আবার সেই মাসেই পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনার জন্য 5ই আগস্টের প্রতীকী গুরুত্ব বিশাল। 2 বছর আগে এই দিনেই তিনি দেশ ছাড়েন। এবার এই দিনেই তিনি দেশবাসীর সামনে আসছেন। রাজনীতিতে প্রতীকী অনেক বড় অস্ত্র। যে দিনটিতে তার সরকারের পতন হয়েছিল, সেই দিনটিকেই তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা দেওয়ার দিন হিসাবে ব্যবহার করছেন। তিনি হয়তো বলতে চাইছেন, যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই বলছি আমি ফিরব। তাই 5 আগস্টের অনুষ্ঠানকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে ভুল হবে। এটি হতে পারে 3টি বার্তার সূচনা। প্রথম বার্তা, শেখ হাসিনা পালিয়ে যায়নি, বহু প্রাণহানি এড়াতে নিরাপদ স্থানে গেছেন, তিনি রাজনৈতিকভাবে সক্রিয়। দ্বিতীয় বার্তা, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অটুট আছে জনসমর্থনও। আর তৃতীয় বার্তা, দেশের মানুষকে রক্ষা করা এবং ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে। 2 বছর আগে যে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর প্রতীকী ছিল,
2 বছর পর সেই 5ই আগস্ট হয়ে উঠতে পারে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন কাউন্টডাউন। আর যদি সেদিন তিনি সত্যি দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরের আগে আরও অনেক হিসাব বদলে যেতে পারে। কারণ প্রশ্নটা তখন আর শুধু শেখ হাসিনা কবে ফিরবে থাকবে না, প্রশ্নটি হবে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। শেখ হাসিনা যাতে ভারতে বসে বক্তব্য দিতে না পারে, এই নিয়ে বর্তমান সরকার ইভেন বিগত ইউনূস সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। তার নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের বর্তমান সরকারের কাছে আর্জি জানিয়েছে যে শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করতে না পারে। আচ্ছা, বিএনপি, জামাত কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের চাহিদা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝোলাবে, তাই তো? এবং তারা চেয়েছিল শেখ হাসিনা যাতে সর্বোচ্চ শাস্তি পায়। তারা ভেবেছিল শেখ হাসিনা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না, শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে, বলেছে না? এখন উনি যখন নিজে থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন, তখন এই অর্বাচীনরা, এই গর্ধবরা, এই নির্বোধরা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আলটিমেটলি একটা ভয় প্রদর্শন করা হচ্ছে যে আপনি আইসেন না, আসলে কিন্তু ফাঁসি দিয়ে দেবো। আরে বেটা, তোদের কেন, তোদের যারা অভিভাবক, তোদের যারা প্রভু, তোরা যাদের দাস, তারাই তো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রকার কঠিন সিদ্ধান্ত নিতে 101 বার চিন্তা করে। কারণ শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের নেতা নন, উনি দক্ষিণ এশিয়ার অত্যন্ত প্রভাবশালী নেতা। দেখিস নাই ক্ষমতায় থাকাকালীন সময় কিভাবে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে একসাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের অর্থনীতি কোথায় নিয়ে ঠেকিয়েছেন? $80 বিলিয়ন অর্থনীতিকে $460 বিলিয়ন পৌঁছে দিয়েছেন। এইটা কি তোদের তারেক কখনো স্বপ্নে দেখে পারবে? তারেক বলে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ, অথচ বাংলাদেশে 1 পয়সার বিদেশি বিনিয়োগ নাই। কিন্তু কথা বলার সময় লম্বা লম্বা লেকচার, বাংলাদেশের মানুষ খাইতে পারে না, গ্যাস নাই, তেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, অক্টেন নাই, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলাদেশের অবস্থা জঘন্য বানিয়েছে। এরপরেও এদের লেকচার কমে না, এদের নোংরামি কমে না। তো এই সরকার যে কতগুলো অথর্ব, মূর্খ এবং অর্বাচীন নির্বোধদের নিয়ে পরিচালিত হচ্ছে, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আসেন বিএনপির লো আইকিউ সম্পন্ন বুদ্ধিজীবী শাহেদ আলম, যাকে সবাই বিরিয়ানি আলম বলে ডাকে। বিরিয়ানি আলম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ফটোকার্ড শেয়ার করে সেখানে লিখেছে, শেখ হাসিনা অনলাইনে রেকর্ডেড বক্তৃতা দেবে, চেহারা দর্শন হবে না, শেখ হাসিনা কার্যত গৃহবন্দী, আর কোন কোন ভাবে বললে আপনারা বিশ্বাস করিবেন না। আচ্ছা, বিরিয়ানি আলমের কথা মানলাম, শেখ হাসিনা গৃহবন্দী। শেখ হাসিনা গৃহবন্দী থেকে কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন? রয়টার্সের মতো গণমাধ্যম কোনো গৃহবন্দী নেতার সাক্ষাৎকার নেবে? নিউ ইয়র্ক টাইমস সাক্ষাৎকার নেবে? আল জাজিরা সাক্ষাৎকার নেবে? এদের মতো অথর্ব একটা সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, তাহলে বুঝেন সেই সরকারের অবস্থা কেমন। অবশ্য যে সরকারের প্রধানমন্ত্রী 8 পাস, যেই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রথম সারির গান্ডু, যেই সরকারের তথ্য উপদেষ্টা একটা কষা বীরের দোকানদার জায়েদ, যেই সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল হক নূরের মতো বিকাশ ধান্দাবাজ, যেই সরকারের রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সহকারী বিকাশ রাশিদের মতো মূর্খ, সেই সরকারের বুদ্ধিজীবী শাহেদ আলম সেদিক থেকে অনেকটা এগিয়ে আছে। শাহেদ আলম বলে কি, এইসব নোংরামি বাদ দিয়ে ওই যে বাংলাদেশ টেলিভিশনের ডিজি হওয়ার স্বপ্ন দেখছো, ওইটা বাদ দিয়ে বউ বাচ্চার কাছে চলে যাও, কারণ তোমাদের সময় বেশি নাই। আমার কথা রেকর্ড করে রাখো, তোমরা 6 মাসের বেশি সময় পাবো না, এর আগে তোমাদেরকে বাংলাদেশের মানুষ নেড়ে পিটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আর তোমরা পালানোর কোনো পথ পাবা না, বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, অন্যথায় লাল দালানের ভেতরে ঢুকতে হবে। বুঝো নাই? লাল দালান কি? জেল, জেলখানা। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তোমাদের সবাইকে জেলের মধ্যে ঢুকতে হবে। শেখ হাসিনা ভারতে বক্তব্য দিতে পারবে না, এটা নিয়ে তাদের মারাত্মক সমস্যা। তারা বক্তব্য দিতে দেবে না। তারা ভারত সরকারের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ করেছে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, কি জানি নাম, একটা গান্ডু, নামটা মনে নাই, বলেছে শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান। দীনেশ ত্রিবেদী ভারত থেকে চলে আসার পর হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তের সাক্ষাৎ করে কথা বলেছে। এরপর কষা জায়েদ আজকে বলেছে শেখ হাসিনাকে ধরে বেঁধে ফিরিয়ে আনতে চাই, বঙ্গবন্ধু কন্যা নিজে আসবেন, এবং উনি আসলে তোরা কোথায় পালাবি সে চিন্তা কর। আরো বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালত অবমাননা করা হবে, কেউ যদি প্রচার করে ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, কষা জায়েদ পররাষ্ট্র উপদেষ্টা, কষা জায়েদ হলো তথ্য উপদেষ্টা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন, শ্যামা উবাইদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এরা প্রত্যেকেই বলেছে না ভারত সরকারকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে যাতে তারা শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করে, কিংবা শেখ হাসিনা ভারতে বসে যাতে কোনো প্রকার বক্তব্য দিতে না পারেন। এরা কিন্তু ভেবেছিল 5 আগস্ট অর্থাৎ আগামীকাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোনো বক্তব্য দেবেন না, এটা একটা গুজব রটিয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফটো কার্ড দিয়ে, বলেছে না? এর ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন, একদম টেপা তারেককে এবং টেপা তারেকের যতগুলো ছাগল পাগল আছে এদেরকে একদম মুখে ঝামা ঘষে দিয়েছে, একদম মুখে ঢুকিয়ে দিয়েছে। কি বলেছেন দেখবেন, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা দিল্লিতে বসে বক্তব্য দিচ্ছেন, তাতে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এটা সত্যি কথা। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতের অতিথির মর্যাদায় আছেন, উনি প্রধানমন্ত্রীত্বের সম্মানে সেখানে আছেন, ওনাকে ভারত সরকারের ইতিহাসের সর্বোচ্চ প্রটোকল দেওয়া হচ্ছে। ভারতেও তো মৌলবাদী জঙ্গি জিহাদি গোষ্ঠী আছে, তাই না?
রণধীর জয়সওয়াল তার এই কথার ব্যাখ্যা দিয়েছেন কি জানেন? এই যে আগামীকালকের আয়োজন, এই আয়োজনটা করতেছে ভারতের একটা বেসরকারি সংস্থা এবং সেই সংস্থার সাথে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকারের কোনো প্রকার সম্পর্ক নাই। সুতরাং তারা এটা নিয়ে কোনো কথা বলতে পারে না। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে যে যার মতো খুশি বক্তব্য দিতে পারে, বক্তব্য প্রচার করতে পারে। তাদের সংসদে সকাল বিকাল ঝগড়া হয়, কিন্তু দেশের প্রশ্নে তারা সবসময় এক থাকে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ভারতবর্ষ জানে। তোদের মতো রাজাকারের বাচ্চা, বিহারির বাচ্চা, গর্ধবদের জানার প্রয়োজন নাই। রণধীর জয়সওয়াল কয়েক ঘন্টার ব্যবধানে বলে দিয়েছেন ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন, এটা ভারত সরকারের দেখার বিষয় না। ভারত সরকার এখানে সম্পৃক্ত না। যেই প্রতিষ্ঠান এই বক্তব্যের কিংবা এই প্রেস কনফারেন্সের আয়োজন করতেছে, সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, এটার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই। এবং এই ক্লাবের যিনি ভারতবর্ষের সভাপতি, তিনি উপস্থিত থাকবেন, তিনি সভাপতিত্ব করবেন সেই প্রোগ্রামের। এই যে তোরা সকাল সন্ধ্যা বলিস শেখ হাসিনাকে ফিরতে দেবো না, আসতে দেবো না, লাশ আসতে দেবো না, এটা আসতে দেবো না, সেটা আসতে দেবো না। আবার যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ফিরবেন, তখন তোরা বলতেছিস ফাঁসিতে ঝুলাবো, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, বর্ডার থেকে সরাসরি ফাঁসির মঞ্চে। ঠিক আছে না ভাই, মাইনা নিছি তো, ফাঁসিতে ঝোলা না, আগে আসতে দে, আগে আসুক। পাসপোর্টটাও তো দিবি না, দিবি ট্রাভেল পাস দিবি না তো। তাহলে এই যে লম্বা লম্বা লেকচার মারিস, তোরা যে সকাল সন্ধ্যা মেয়াদ উত্তীর্ণ গাছ, তোদের কথার মধ্য দিয়ে বোঝা যায়। বিরিয়ানি আলম বিএনপির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক, সুন্দর চমৎকার ভাবে স্পষ্ট ভাষায় বাংলা বললেই আইকিউ সম্পন্ন হওয়া যায় না। তোর মতো তুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিস, দেখবো তোর কত জ্ঞান। একদিন না একদিন তোর সাথে টকশোতে সাক্ষাৎ হবে। উত্তেজিত হয়ে গেছি, তুই তুকারি করেছি, এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং এগুলো কোনো হুমকি ধামকি না, এগুলো কোনো হুঁশিয়ারি বার্তা না, এগুলো জাস্ট জানানোর জন্য বললাম যে সরকার পরিচালনা করছে ট্যাব বা তারেক, এরা প্রত্যেকেই মূর্খ। এদের কথার মধ্যে কোনো লাগাম নাই। এরা একজন আরেক কথা বলে, আরেকজন ঠিক পরক্ষণে আরেক কথা বলে। দেখবেন এরা সবাই বলতেছে শেখ হাসিনার বক্তব্য দেওয়া যাবে না, বক্তব্য প্রচার করলে গণমাধ্যমকে শাস্তির আওতায় না হবে, কারণ আদালতের নিষেধ আছে, তাই না? এখন চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই চিফ প্রসিকিউটর কি বলছে দেখেন, বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাহলে এখন এই বিরিয়ানি শাহেদ আলম, এই কষা জায়েদ, পররাষ্ট্র উপদেষ্টা, এছাড়াও আরো যারা যারা এই বক্তব্য প্রচারে বাধা দিয়েছে, গণমাধ্যমকে নিষেধাজ্ঞা দিয়েছে, বিশেষ করে শিলং সালাউদ্দিন, এদের কি করা উচিত এখন? আপনারা সিদ্ধান্ত নেন। ওদের কথার উপরেই ওদের চিফ প্রসিকিউটর বলতেছে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সব ধরনের বক্তব্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিতে পারেন। শেখ হাসিনা তো বিদ্বেষমূলক বক্তব্য দেন নাই। উনি তো বলেন নাই দুমড়ে মুচড়ে ফেলবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, ফাঁসিতে ঝোলাবো, এটা করবো সেটা করবো, বলেন নাই তো। উনি তো বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, এগুলো নিয়ে আলোচনা করবেন, এগুলো নিয়ে কথা বলবেন। পাশাপাশি উনি ভারত থেকে বাংলাদেশে ফেরার যে রোডম্যাপ, উনার নেতা কর্মীদেরকে নিয়ে ফিরবেন, এই ধরনের কথা বলবেন। সেখানে বিদ্বেষমূলক বক্তব্যের প্রশ্ন আসে না। শেখ হাসিনা কি একবার বলেছেন বিএনপিকে ফেলে দেবো, এটা করবো সেটা করবো, গণ আন্দোলনের মুখে বিএনপি পালিয়ে যাবে? বলেছেন? বলেন নাই তো। তাহলে বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে হলো? সুতরাং বুঝতেই পারছেন এদের প্রত্যেকটা অথর্ব অশিক্ষিত বর্বর গান্ডু মূর্খ। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে, এমন একটি সংবাদ আপনাদেরকে আমি জানাবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ সফর করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, আমেরিকান বিশেষ রাষ্ট্রদূত সার্জিও গোর। সার্জিও গোর বাংলাদেশ সফর করেছেন, আনুষ্ঠানিকভাবে সেই সফরের সমাপ্তি ঘটেছে, কিন্তু তার কার্যকারিতা এখনো রয়েছে। সেই কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে অবগত করব, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে কি করতে যাচ্ছে। সার্জিও গোর বাংলাদেশ সফর করেছেন, সেখানে অনেক কিছু ঘটেছে, অনেক সংবাদ আপনারা জেনেছেন। সার্জিও গোর বাংলাদেশ থেকে প্রস্থান করেছেন, এখন এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতে বসে তিনি ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। তিনি যে বাংলাদেশ সফর করেছেন, সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তিনি অবগত করেছেন। এবং সেই সার্জিও গোর গতকাল রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গোর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে অবগত করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন চায়। বাংলাদেশে যে রাজনীতি দেখে গিয়েছে সার্জিও গোর, তার পরিবর্তন চায়, দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন ঘটাতে চায়। আর তার দায়িত্ব ভারতকে পালন করার জন্য, জয়শঙ্করকে পালন করার জন্য আহ্বান করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন। এবং সেই বৈঠকে সার্জিও গোর অকপটে স্বীকার করেছেন তারা আওয়ামী লীগকে ভুল বুঝেছিলেন, আওয়ামী লীগ সরকারকে ভুল বুঝেছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন। তারা সেই ভুল শুধরাতে চান, আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র দেখতে চায়। কারণ অনেক কিছু রয়েছে, সব কথা বলা যাবে না। তবে সেই বৈঠক থেকে যে আলামত পাওয়া যাচ্ছে, যে আভাস পাওয়া যাচ্ছে, আমাদের সোর্স যেভাবে নিশ্চিত করছে, তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশে বড় ধরনের একটি রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে, নতুন করে রাজনৈতিক পটভূমি রচিত হবে। এই যে পরিবর্তনের কথা যুক্তরাষ্ট্র বলছে, সার্জিও গোর বলছে, তাতে করে অনেকে হৃৎপিণ্ডে কম্পন ধরেছে, অনেকে ভয় পাচ্ছেন, অনেকে হয়তো এই সংবাদ শোনার পর
আগাম প্লেনের টিকিট কাটতে পারেন বাংলাদেশ ত্যাগ করার জন্য। ঘটবে যে আলামত আমরা লক্ষ্য করছি, নিশ্চিতভাবে বলা যাচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। গত একদিন আগে সারা বাংলাদেশ জুড়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির অনেক শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ার গুঞ্জনকে ঘিরে। এই সকল রাজনৈতিক দলের অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও নাকি পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। অনেকে এই বিষয়গুলো বলছে গুঞ্জন, অনেকেই বলছে গুজব। ব্যাপারগুলো কতটুকু সত্য এখনো আমরা ক্লিয়ারলি বলতে পারি না, কিন্তু এটা সত্য। সার্জিও গোরের সাথে তারেক জিয়ার বৈঠকের পর, সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলের বৈঠকের পর, সার্জিও গোরের সাথে বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আমির খুরসুর বৈঠকের পর এবং সার্জিও গোরের সাথে আরেকটি যে গুঞ্জন আছে সাবর হোসেন চৌধুরীর বৈঠকের পর বিএনপি, জামাত এবং এনসিপির অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। অনেকে বলতে শুরু করে দিয়েছে সার্জিও গোর নাকি ক্লিয়ারলি বলেছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাধা দেয়া না হয় এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয়। এই সকল বিষয় যখন চারদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়েছে তখনই বর্তমান জামাত, বিএনপি, এনসিপি নেতাদের পালিয়ে যাওয়ার বিষয়গুলো চারদিকে গুঞ্জন সৃষ্টি করেছে। এটা সত্য কথা। দেখবেন ডিসেম্বরের আগেই এই তিন রাজনৈতিক দলের অনেক নেতাই পরিস্থিতি যখন ঘোলাটে দেখবে বিদেশ পালিয়ে যাবে, কারণ তাদের জীবনের মায়া আছে। তারা যতই চাপাবাজি করুক, 5 আগস্ট এবং 5 আগস্টের আগে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছে বন্দুকের সামনে, এটা ভুল কথা। এই যারাই এখন বাংলাদেশের নেতৃত্বে আছে, অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল, তাদের কেউই রাজপথে রিস্ক নেয়নি। হয়তো রাজপথে ছিল, আন্ডারগ্রাউন্ড থেকে ভিডিও বার্তা দিয়েছে, সাধারণ ছাত্রদের কাঁধের উপর বন্দুক রেখে গুলি চালিয়েছে, সাধারণ ছাত্ররাই মারা গিয়েছে, সাধারণ ছাত্ররাই জীবনের রিস্ক নিয়েছে, কিন্তু ফলটা পেয়েছে এই টোকাই আসিফ মাহমুদ, এই পেটলা নাহিদ, এই সার্ভিস আলম, এই ডারবি নাসির। এরাই সুযোগ সুবিধা 5 আগস্টের পরবর্তী সময় নিয়েছে, জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়েছে। এখনো তারা এনসিপি নামের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে এখনো ধান্দাবাজি করছে, গালবাজি করছে, বিএনপি নেতাদের গালাগালি করছে, আওয়ামী লীগ নেতাদের গালাগালি করছে। এটা হচ্ছে জামাতের একটি প্রক্সি রাজনীতি। আমি বারবার বলি, এখনো বলছি, আগামীতেও বলবো, কারণ এটা সত্য কথা। এদের কাজই হচ্ছে ধান্দাবাজি করা এবং বড় রাজনৈতিক দলের নেতাদেরকে গালাগালি করা। যেটা জামাত করতে পারছে না সেটা তাদের বি টিম দিয়ে করছে। এটাই হচ্ছে মূল কথা। সো এই সকল টোকাই যারা আছে তারা কোনোভাবেই বাংলাদেশে থাকা সম্ভব না। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগ যদি ক্ষমতায়ও না আসে, জাস্ট আওয়ামী লীগ রাজনীতি করা যদি সুযোগও পায়, এই সকল টোকাইগুলো বাংলাদেশ ছেড়ে তার আগেই পালিয়ে যাবে। সেই কারণে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ডক্টর নুর যেভাবে পালিয়ে গিয়েছে, এই এনসিপি, জামাত এবং বিএনপির অনেক নেতাও সেভাবে পালিয়ে যাওয়ার প্রস্তুতি অলরেডি গ্রহণ করে ফেলেছে। এই সকল টোকাই এনসিপি নেতারা, জামাত এবং বিএনপির অনেক নেতারা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই বাংলাদেশ জুড়ে এমন কোনো লুটপাট নাই করা নাই। তারা বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং এই এনসিপি নেতারা বিদেশে তাদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। বিএনপি বলেন, জামাত বলেন, এদের তো অনেক আগে থেকেই বিদেশে ব্যবসা বাণিজ্য ছিল, এখন জাস্ট লুটপাট করে আরো বড়ভাবে বিদেশে ব্যবসা বাণিজ্য গড়ে তুলছে। তারা ভালো করেই জানে তাদের পতন হলে বা পতনের আগেই তাদের বিদেশ পালিয়ে যেতে হবে। সো ব্যবসা বাণিজ্য এখন থেকে গড়ে তোলা প্রয়োজন। তাই এনসিপি নেতারা সবার আগে ভাগবে, কারণ তাদের বয়স কম, তারা বেশি রিস্ক হয়তো নিবে না। কারণ এই টোকাই আসিফ মাহমুদ, পেটলা নাহিদ, ডারবি নাসির, মলম হাসনাত, এরা তো এখন আরামে কিভাবে থাকতে হয়, কিভাবে টাকা ধান্দাবাজি করতে সব শিখে গিয়েছে। সো রিস্ক নিয়ে মরার কি দরকার? তাদের ফ্যামিলিতে এখন সিকিউর হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা এখন তারা কামাতে পারবে। সে টাকা বিদেশে বাজার করবে, ব্যবসা গড়ে তুলবে বিদেশে, তারপর অবস্থা বেগতিক দেখবে। শেখ হাসিনা আসার আগেই তার আগে বিদেশ পালিয়ে গিয়ে আজীবন বিদেশে কাটিয়ে দিবে। ওই সেম মেজর ডালিম, আরো এরকম শেখ মুজিবুর হত্যাকারী যারা বিদেশে এখনো পালিয়ে আছে তাদের মতোই এই 5 আগস্টে ষড়যন্ত্রমূলক যারা গণ অভ্যুত্থান গড়িয়েছে তারাও সেম ভাবে পালিয়ে গিয়ে আর বাংলাদেশে কখনো আসতে পারবে না। তাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা কথা বলতে চাচ্ছি, এরা পরিস্থিতি ঘোলাটে দেখলেই সাংবাদিকরাও জানবে না এমন ভাবে বিদেশ পালিয়ে যাবে। অলরেডি তারা বিশ্বের বিভিন্ন দেশে সকল কিছু ঠিক করে রেখেছে। তাই জনগণ বিএনপি, জামাত, এনসিপির পিছিয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। তারা পালিয়ে গেলে আপনারা যারা দৌড়াদৌড়ি করছেন তারাই মাইর খাবেন, তাদের পিঠের চামড়া